এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষা আর হবে না, আগে নেওয়া বিষয়গুলোর ভিত্তিতেই হবে ফলাফল। শিক্ষার্থীদের দাবির মুখে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। সাবেক মন্ত্রী দীপু মনি ও উপমন্ত্রী জয় 5 দিনের রিমান্ডে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সচল হলেই শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে শেখ হাসিনার। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিশ্রুতি ভেঙেছে ভারত। পালিয়ে গিয়েও বিপ্লব নস্যাতের ষড়যন্ত্র করেই যাচ্ছে। জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে মির্জা ফখরুল। এবং আর্থিক প্রতিষ্ঠান নয়, লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে ঘোষণা নতুন গভর্নরের। 6 মাসের মধ্যে মূল্যস্ফীতি কমানোয় জোর। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষা আর হবে না, আগে নেওয়া বিষয়গুলোর ভিত্তিতেই হবে ফলাফল। শিক্ষার্থীদের দাবির মুখে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষ 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে আরও 2 সপ্তাহ পিছিয়ে 11 সেপ্টেম্বর থেকে নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে ছাত্রদের বিক্ষোভের মুখে বাকি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে পরিবর্তন আসে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সচিবালয়ে আছেন রিপোর্টার প্রসূন আশিস। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, আমি সবশেষ সংবাদটি দিয়ে শুরু করতে চাই। মূলত এইচএসসি যে চলমান পরীক্ষাটি, সেই পরীক্ষাটি যে বাকি যে পরীক্ষাগুলো ছিল সেগুলো বাতিল ঘোষণা করা হয়েছে পক্ষ থেকে। আমি যদি একটু পিছন থেকে বলি, অর্থাৎ 30 জুন এই এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল। ঢাকা বোর্ডের 7টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং এছাড়া অন্যান্য বোর্ডেও 5 থেকে 6টি পরীক্ষা সম্পন্ন হয়েছিল। মূলত এরপরেই কিন্তু কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়, তারই প্রেক্ষিতে তিন দফা এই এইচএসসি পরীক্ষা পিছিয়ে যায় এবং তারপরেই মূলত আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং তার পরপরই কিন্তু 11ই সেপ্টেম্বর থেকে নতুন করে এই বাকি পরীক্ষাগুলো হওয়ার একটি ঘোষণা দিয়েছিল সরকার। বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় থেকে সেই ঘোষণা দেওয়ার পর থেকেই প্রস্তুতিও নিচ্ছিল। কিন্তু শিক্ষার্থীরা যারা এইচএসসি পরীক্ষার্থী, তাদের নানামুখী দাবির প্রেক্ষিতে কিন্তু আজকে এই পরীক্ষাগুলো স্থগিত থাকা পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। মূলত তাদের দাবির মধ্যে ছিল যে এই যে কোটা সংস্কার যে আন্দোলনটি ছিল, সেখানে তাদের বন্ধুরা, তাদের সহকর্মীরা, যার সহপাঠীরা, তারা অনেকে আহত হয়েছে, সেই কারণে তারা পরীক্ষা বসতে পারবে না। তাছাড়া এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ারও তাদের আসলে সময় ছিল না বা সময় পায়নি তারা। এরই কারণে মূলত তাদের দাবি ছিল যে কয়টি পরীক্ষা সম্পন্ন হয়েছে ঠিক তারই ভিত্তিতে যেন ফলাফল দেওয়া হয় এবং যে পরীক্ষাগুলো বাকি আছে সেই পরীক্ষাগুলো সাবজেক্ট ম্যাপিংয়ের ভিত্তিতে, অর্থাৎ এসএসসিতে যে রেজাল্টটি হয়েছে তারই ভিত্তিতে যেন ম্যাপিং করে সেই রেজাল্টটি নির্ধারণ করা হয়। মূলত সেই দাবিটিই চলছিল। গতকাল শিক্ষা বোর্ডের সামনে এই শিক্ষার্থীরা আন্দোলন করেছিল। আজ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এসে সেই আন্দোলন করেছে এবং শিক্ষার্থীদের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল শিক্ষা সচিব যিনি রয়েছেন তার সঙ্গে এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে মূলত তারা বৈঠক করে এবং বৈঠকে সে দাবিটি আনুষ্ঠানিকভাবে তোলে এবং তারই ভিত্তিতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে বাকি যে পরীক্ষাগুলো ছিল এইচএসসির, সেই পরীক্ষাগুলো বাতিল বলে ঘোষণা করা হয়েছে আর সেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে না। তবে রেজাল্টটি কিভাবে নির্ধারণ করা হবে এবং কিভাবে এই মার্কসের ভিত্তিতে পূর্ণ একটি রেজাল্ট দেওয়া হবে, সেই ব্যাপারে সিদ্ধান্তটি আসলে তারা পরে জানাবেন। মূলত আমি যদি একটু বলতে চাই যে আজ প্রায় দুপুর থেকেই এই শিক্ষার্থীরা সচিবালয়ের মধ্যে এইচএসসি পরীক্ষার্থীরা এবং অন্যান্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সচিবালয়ে তারা আন্দোলন করে এবং বিভিন্ন দাবি জানায়। সেই দাবিসমূহ, যৌক্তিক দাবিগুলো মূলত তারা শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছে দেয় এবং তারপরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষা সচিব যিনি রয়েছেন তার কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরার জন্য তাদের মধ্য থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন, সেই সমন্বয়কারীরা ছিলেন, পাশাপাশি তাদের সঙ্গে এইচএসসি পরীক্ষার্থীরা ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
শিক্ষার্থীরা ছিলেন মূলত তারা এক হয়ে সেই দাবিগুলো তুলে ধরে এবং প্রায় আমরা যেটি লক্ষ্য করেছি প্রায় পৌনে 2 ঘন্টা এই বৈঠকটি চলে এবং সেখানে সার্বিকভাবে আলাপ আলোচনা হয় এবং পর্যালোচনা করা হয় যে এই পরীক্ষাটি নেওয়ার মতো পরিবেশ রয়েছে কিনা। তারপরেই কিন্তু এই যে শিক্ষা বোর্ডের ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার তিনি বাইরে এসে অপেক্ষমান যারা শিক্ষার্থী রয়েছে এবং অপেক্ষমান যারা গণমাধ্যম কর্মী রয়েছে তাদেরকে জানান যে সার্বিক পর্যালোচনার ভিত্তিতে যেই পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল সেই পরীক্ষাগুলো যেগুলো 11 সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই পরীক্ষাগুলো আর অনুষ্ঠিত হবে না এবং তারা যেভাবে রেজাল্টটি দেওয়া যায় সেই সুন্দর একটি পদ্ধতি নিয়ে পরবর্তীতে তারা আলোচনা করবেন এবং সেই আলোচনার ভিত্তিতেই এই রেজাল্টটি নির্ধারণ করা হবে। মূলত এই ছিল এইচএসসি পরীক্ষার্থীদের দাবি এবং তারই ভিত্তিতে তাদের দাবি মেনে নেওয়া এবং যেভাবে রেজাল্টটি দেওয়া হবে তার বিষয়ে সার্বিক তথ্য। সরাসরি ছিলাম সচিবালয়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সচল হলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে। ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা বলছেন, দ্রুত গতিতেই চলছে মানবতা বিরোধী 3টি অভিযোগের তদন্ত। এদিকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে করা রিট শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। ছাত্র জনতার বিক্ষোভে গুলি ও গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে 3টি। এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও তার মন্ত্রিসভার 1 ডজন সাবেক সদস্য এবং 14 দলের নেতাদের নামও রয়েছে। আসামির তালিকায় আছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও। অপরাধের অভিযোগ এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ। মঙ্গলবার ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তা জানান, ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই শেখ হাসিনা সহ যাদের নামে গণহত্যার অভিযোগ এসেছে সবার বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে। 19 জন আসামি করেছি, তার মধ্যে প্রধান করেছি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য, তৎকালীন পুলিশের আইজিপি, তৎকালীন র্যাবের মহাপরিচালক, তৎকালীন ডিএমপি কমিশনার সহ পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তৎকালীন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে আসামি করেছি এবং শাহরিয়ার কবির, মুনতাসির মামুন সহ ঘাতক দালাল নির্মূল কমিটির বেশ কয়েকজন সদস্যকে আমরা এখানে আসামি করেছি। 71 টিভির তৎকালীন যিনি প্রধান ছিলেন এবং আমি নাম উল্লেখ না করে কয়েকটা টিভির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা তৎকালীন কার্যক্রমের সাথে জড়িত ছিলেন এবং এই গণহত্যা একটা মিথ্যা প্রচার এবং প্রোপাগান্ডা করেছিলেন। তিনি আরো জানান, 3টি মামলার তদন্ত হচ্ছে একসঙ্গে। এরই মধ্যে আসামিদের প্রোফাইল তৈরিও সম্পন্ন হয়েছে, মিলেছে অভিযোগের প্রাথমিক প্রমাণও। ট্রাইব্যুনালে এখন পর্যন্ত জুলাই গণহত্যা নিয়ে 3টি অভিযোগ গিয়েছে এবং 3টি অভিযোগই একটা মামলার মাধ্যমেই তদন্ত করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের ত্রুটি বিচ্যুতি হলে ছাত্র সমাজ তার সমালোচনা করবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে আন্দোলনে আহতদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি। এ সময় আহতরা এখনও পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেন সার্জিস। আমরা যারা রয়েছি আসলে মাঠে আমরা একটা প্রেশার গ্রুপ। আমরা যেমন প্রেশারে রেখেছিলাম যখন অন্য কোনো দল ক্ষমতায় ছিল, তখন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকেও প্রেশারেই রাখবো। তারা যেই কাজগুলো তাদের করা উচিত, তারা যদি এই কাজটি না করে আমরা অবশ্যই তাদের ভুলগুলো তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব এবং সেটি করার জন্য প্রেশার ক্রিয়েট করব। যে ভাই বোনেরা আমাদের জন্য রাস্তায় নেমেছে তাদের পাশে দাঁড়ানো এখন আমাদের সবচেয়ে বড় দায়বদ্ধতা। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে সরকারিভাবে যে ফান্ডগুলো আসার কথা বিভিন্ন প্রসেসের কারণে আমরা বরাবরই শুনে এসেছি যে সরকারি লাল ফিতার একটি দৌরাত্ম্য থাকে, সেটি এখন আসলে মুছে যায়নি পুরোটা। এটা হয়তো আস্তে আস্তে কমবে, আমরা সেটার জন্য আশাবাদী। বাট সেই যে তাদের যে সহযোগিতাটি প্রয়োজন সেটি এখন আমরা ওইভাবে পাচ্ছি না। গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নারী প্রতিনিধিদের এক মতবিনিময় শেষে তিনি কথা জানান। গণ অভ্যুত্থানটা হলো, ছাত্র জনতার আন্দোলনটা হলো, এখানে যত মানুষ আহত হয়েছে তাদের চিকিৎসা প্রক্রিয়াটা ত্বরান্বিত করা। আমরা একটা ফাউন্ডেশন সৃষ্টির মাধ্যমে সেখানে সকলে যারা সাহায্য করতে আগ্রহী তাদের থেকে অর্থ সাহায্য নিয়ে আমরা এই কাজগুলো করব। নারীকে তার অধিকার সম্পর্কে জানালে হবে না, সমাজকে নারী বান্ধব করে ওই শিক্ষার পরিবেশটা আনতে হবে। সেই প্রেক্ষিতেই কল্পনা চাকমার বিষয়ে তনু, রুনি, মুনিয়া এবং নুসরাত তাদের হারিয়ে যাওয়া কিংবা নিহত হয়ে যাওয়া, অবশ্যই দায়ী ব্যক্তিদেরকে
তারা যতই শক্তিশালী হোক না কেন বিচারের মুখোমুখি করা হয়। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সদ্য নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নেতাদের সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, দেশ ছেড়ে পালিয়ে বিপ্লবকে নস্যাৎ করতে চক্রান্ত চলছে। এদিন এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। মঙ্গলবার সকালে সদ্য নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ ও ডাক্তার AZM জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তার কথা জানান দলটির স্থায়ী কমিটির নতুন সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে আগস্ট বিপ্লবে সেনাবাহিনীর অগ্রণী ভূমিকার প্রশংসাও করেন তিনি। অভ্যুত্থানে স্বৈরাচার পালিয়েছে উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির আরেক নতুন সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা গুম হয়েছে তাদের খুঁজে বের করা হবে। ডক্টর ইউনূসকে এবং এই সরকারকে সর্বতভাবে সাহায্য সহযোগিতা করব। যারা অন্যায় করেছে দেশের মানুষ প্রচলিত আইন অনুযায়ী সে বিচার দেখতে পাবে, তাহলেই কেবল সেই আবু সাঈদ মুগ্ধরা কবরে যে শান্তি পাবে। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। দেশ ছেড়ে পালিয়েও ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করার চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। বিগত দিনের জঞ্জাল দূর করে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার কথাও জানান বিএনপি মহাসচিব। এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি, এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। যে জঞ্জাল আওয়ামী লীগ সরকার সৃষ্টি করে গেছে সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময়ের দরকার। একটা সঠিক সুন্দর নির্বাচন করার জন্য হলেও একটা সময়ের দরকার, যে সময়ে এই নির্বাচন এই নতুন সরকার তারা সেগুলোকে দূর করতে পারবে। এদিন এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনে জনগণের রায় পেতে মানুষের মন জয় করতে হবে। বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে। সেই নির্বাচনে জনগণের রায় পেতে জনগণের মন জয় করুন। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না করা গেলে রাষ্ট্র এবং রাজনীতির কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন সম্ভব নয় বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সঙ্গে থাকুন। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আন্দোলনে আহতদের সরকারি খরচে চিকিৎসার ব্যবস্থা করতে আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। দুপুরে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের পরিস্থিতি এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বলেন, তদন্ত করে বিগত বছরের সব দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সম্পত্তি ক্রোপ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশ থেকে পাচারের টাকা ফেরত আনতে হবে। এছাড়া শেখ হাসিনা সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, সেগুলো সংস্কার করতে অন্তর্বর্তী সরকারের কতদিন লাগবে তা নির্ধারণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আমরা সরকারের প্রতি আহতদের দ্রুত চিকিৎসার যথাযথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি। বিগত সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে। অন্তর্বর্তীকালীন সরকার এসব প্রতিষ্ঠানগুলো কতদিনের মধ্যে সংস্কার সম্পন্ন করবে তা নির্ধারিত হওয়া প্রয়োজন। দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় জনগোষ্ঠীর চিন্তা চেতনা ও অনুভূতির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে।
ছাত্র জনতার অভ্যুত্থানের পর উপাচার্য প্রক্টর সহ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতর থেকে ৩৯ জন শিক্ষক পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হলেও কার্যত অচল একাডেমিক ও প্রশাসনিক কাজ। শিক্ষার্থীরা বলছেন, দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা না হলে সেশন জট আরও বাড়বে। তবে রেজিস্ট্রার জানালেন, উপাচার্য নিয়োগ দেয়া না হলে কোনো কার্যক্রমই চালানো সম্ভব নয়। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। শুরু থেকেই শিক্ষার্থীদের অভিযোগ ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতির কারণেই হয়েছে শিক্ষার্থী হতাহতের ঘটনা। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাসিবুর রশিদ, প্রক্টর শরীফুল ইসলাম, বিভিন্ন হল প্রভোস্ট সহ ৩৯ জন শিক্ষক বিভিন্ন দপ্তর থেকে পদত্যাগ করেন। ৩২ দিন পর ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয় খুলে দিলেও কার্যত নেই কোনো একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। এ অবস্থায় সেশন জটের শঙ্কায় শিক্ষার্থীরা। একাডেমিক যে কার্যক্রম সেগুলো এখনো খুলছে না, তো সেজন্য অবশ্যই আমরা সবাই খুব হতাশাগ্রস্ত অবস্থায় আছি। ক্লাস শুরু হচ্ছে না, যার ফলে এখন আমরা একটা টেনশন কাজ করতেছে। বর্তমানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এর মধ্যে দিয়ে আমাদের ক্লাস পরীক্ষা না হওয়ার কারণে অনেকটা সেশন জটের মধ্যে আমরা পড়ে গেছি। শিক্ষকরা বলছেন, শূন্য পদে দ্রুত নিয়োগ দেয়া না গেলে সবথেকে বেশি ক্ষতিতে পড়বেন শিক্ষার্থীরাই। একাডেমিক কার্যক্রম যখন চলবে না, তখন বিশ্ববিদ্যালয়ে আসলে ছাত্রছাত্রীরা সেশন জটে পড়ে যাবে। এই সেশন জটের কারণে তাদের হয়তো দেখা যাচ্ছে যে ৬ মাস বা ১ বছর ক্ষতি হয়ে যাবে। তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানালেন, উপাচার্য নিয়োগ দেয়া না হলে কোনো কার্যক্রমই চালানো সম্ভব নয়। একাডেমিক যে অ্যাক্টিভিটি এটা তো সিন্ডিকেট ছাড়া হবে না। বিশ্ববিদ্যালয় আইনে সিন্ডিকেট দিয়ে বন্ধ করতে হলে সিন্ডিকেট দিয়ে বন্ধ করতে হবে এবং সিন্ডিকেট দিয়ে খুলতে হবে। বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের আগে শিক্ষকরা পেনশন স্কিম বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রেখেছিলেন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। রাজধানীর গুলশানে কলেজ ছাত্রী মোশাররত জাহান মনিয়া হত্যাকাণ্ডের ন্যায় বিচারে বাধা দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন দাবি করেছেন মনিয়ার স্বজনরা। সকালে রাজধানীর প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় তারা অভিযোগ করেন, বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোভান সহ হত্যায় জড়িতদের ছাড় দিয়েছে তদন্তকারী সংস্থা। প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার কাছে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা। আওয়ামী লীগ সরকারের শাসন আমলে আমি আমার বোনের হত্যার বিচার দাবিতে দাঁড়ে দাঁড়ে ঘুরেও ন্যায় বিচার পাইনি। আমি জানতে পারি তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক তার বান্ধবী তৌফিকা করিমকে দিয়ে মোটা অঙ্কের টাকা আনবিরের থেকে ঘুষ নিয়ে মামলা প্রবাহিত করার চেষ্টা করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার জন্য একাধিকবার আবেদন করি। প্রায় ২৬ পৃষ্ঠার চিঠি একাধিকবার তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি, কিন্তু তিনি আমার সাথে সাক্ষাৎ দেননি। সঠিক তদন্ত না করে তারা এই মামলা খারিজ করে দেয়, ফাইনাল রিপোর্ট দেয়, যেখানে আপনারা জানেন তার গর্ভে ১২ সপ্তাহ ভ্রূণ ছিল। ওই বাসায় যেখানে সে নিহত হয়, খুন হয়, সেখানে একজন মানুষ মাত্র যাওয়া আসা করত, সে হলো এই খুনি আনবির। এত কিছু তথ্য থাকার পরেও কি করে ফাইনাল রিপোর্ট পিবিআই দেয়? হাজার কোটি টাকা পাচার আর দুর্নীতির পরও দেশ টিকে আছে শ্রমিকের পরিশ্রমে। নতুন বৈষম্যহীন যে বাংলাদেশ হচ্ছে, সেখানে শ্রমিকরা আর অবহেলিত থাকবে না বলে জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে সচিবালয়ে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর যেই তহবিল করা হয়েছিল, সেখান থেকে মাত্র 19 থেকে 22 কোটি টাকা আপনাদের জন্য খরচ করা হয়েছিল। বাকিটা সেই তহবিলেই রয়ে গেছে, আছে কি লোপাট হয়ে গেছে সেটা আমরা জানি না। তবে আমি চেষ্টা করব যে সেই তহবিলের যেই বাকি অর্থটা রয়েছে সেটা রানা প্লাজা এবং তাজরিন রানা প্লাজার যারা নিহত তাদের পরিবার এবং আহত যারা আছেন তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য যেন ব্যয় করা হয়, সেটা আমি নিশ্চিত করার চেষ্টা করব। তদন্ত কমিটিটা গঠনে আপনারা শ্রমিক নেতাদের মধ্যে থেকে আপনারা যাকে চুজ করেন তাদের মধ্যে থেকে কেউ থাকবে, আমাদের মন্ত্রণালয় থেকে থাকবে এবং সরাসরি আপনাদের পক্ষ থেকে একজন থাকবে। মূল্যস্ফীতি কমানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে এটি ৫ থেকে ৬% নামিয়ে আনা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। দুপুরে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে গভর্নর জানান, গ্রাহকদের আস্থা হারানো ব্যাংকগুলোকে আর সহায়তা দেবে না কেন্দ্রীয় ব্যাংক। প্রতিষ্ঠান নয়,
আর্থিক লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেন গভর্নর। রাজনৈতিক পট পরিবর্তনের পর মঙ্গলবার প্রথমবারের মতো নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন দেশের ব্যবসায়ী নেতারা। তারা জানান, সাক্ষাতে মূল্যস্ফীতি কমানোর বিষয়ে আলোচনা হয়েছে। দাবি জানানো হয় ব্যাংক ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো এবং লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। সেপ্টেম্বরে যারা ব্যাংকের যে সময়টুকু ছিল তাদেরকে যেন 3 মাস অথবা 6 মাস বাড়িয়ে দেয়, তাহলে ডিফল্টারের সংখ্যা কমবে। সম্পদ লুট করছে, অন্যায়ভাবে সম্পদ অর্জন করছে সৃষ্টি না করে, এবং তারা ব্যাংকগুলো লুট করছে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়ার জন্য আমরা বলে আসছি। পরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে গভর্নর জানান, মূল্যস্ফীতি কমানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এক্সচেঞ্জ রেট স্থিতিশীল থাকায় মূল্যস্ফীতি 5 থেকে 6% নামিয়ে আনা সম্ভব বলেও মনে করেন তিনি। এটা আমরা যথাযথভাবে আমি মনে করি 6 থেকে 8 মাসের মধ্যেই আমরা 5-6% মধ্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করি। আশাবাদী এই জন্য এক্সচেঞ্জ রেট কিন্তু স্টেবিলাইজড মোটামুটি আছে। ব্যাংকিং খাত নিয়ে ব্যবসায়ীদের শঙ্কার বিষয়ে গভর্নর বলেন, সমস্যা সমাধানে কিছুটা সময় লাগবে, তবে সময় নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। জানান, অতীতের মতো এবার বিশেষ সহায়তা দিয়ে কোনো ব্যাংককে বাঁচাবে না কেন্দ্রীয় ব্যাংক। আমরা একটু সময় নিচ্ছি যাতে সিদ্ধান্তটা যেন সঠিক হয়। তাড়াহুড়া করে জাস্ট পপুলিস্ট হওয়ার জন্য কিছু করা, সেটা আমরা করছি না। আমরা আর কোনো সাপোর্ট দিচ্ছি না। এখন যদি তাদের ব্যাপারে সিদ্ধান্ত যাই হোক না কেন, আলটিমেটলি ডিপোজিটরদের কনফিডেন্স যদি না থাকে সেই ব্যাংকের উপর, সেই ব্যাংকের ম্যানেজমেন্টের উপর, তাহলে সেই ব্যাংক চলতে পারে না। এ সময় ডক্টর আহসান এইচ মনসুর জানান, লুটপাটের দায়ে প্রতিষ্ঠান নয়, বরং সুনির্দিষ্ট দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা কিন্তু প্রতিষ্ঠানকে টার্গেট করছি না। যারা প্রতিষ্ঠানের কর্মকর্তা, মালিকও হতে পারেন, যদি তারা যে কোনো কারণেই খারাপ কিছু করে থাকে, সেটা আইনগতভাবে সেটার ব্যবস্থা হবে। কিন্তু প্রতিষ্ঠান ইটসেলফকে টার্গেট করে সেটাকে ধ্বংস করা বা সেটা ক্ষতি সাধন করলে পরে সেটা কিন্তু অর্থনীতির জন্য ভালো হয় না। আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে টেকসই ও দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন গভর্নর। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নেওয়া 57 প্রবাসী বাংলাদেশিকে আইনি সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত। এসব প্রবাসীদের গ্রেফতার কিংবা তাদের শাস্তির পেছনে কনসুলেটের সম্পৃক্ত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন কনসাল জেনারেল। শিবলিয়াল সাদিকের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে গেল 19 জুলাই সংযুক্ত আরব আমিরাতে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি বিক্ষোভ করেন। এই ঘটনার পর দেশটির আদালত 57 বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। গ্রেপ্তার হওয়া এসব প্রবাসীকে আইনি সহায়তা দিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমিরাতে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফর। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন প্রেস কনফারেন্সে বলেছেন যে দুই দেশের উচ্চ পর্যায়ে কথা বলার পদক্ষেপ নেওয়া হয়েছে, আমরা সেগুলো নিয়ে কাজ করছি। এদিকে 57 প্রবাসী গ্রেপ্তারের পেছনে দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেলের ইন্ধন রয়েছে এই মর্মে বক্তব্য দেন কয়েকজন আইনজীবী। তবে এইসব বক্তব্যকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন কনসাল জেনারেল BM জামাল হোসেন। অনেকে বলেছেন যে এখানে বাংলাদেশ কনসুলেট জেনারেল সহযোগিতা করে নাই বা তালিকা দিয়েছে, এই বিষয়গুলো একেবারেই ভিত্তিহীন, কারণ এটির কোনো সুযোগই নেই। কারণ হচ্ছে এখানে তালিকা দেওয়ার কোনো সুযোগই নেই, কারণ তারা কাদেরকে অ্যারেস্ট করেছে এটা শুধু তারাই জানে, এটা তো আমাদের পক্ষে জানার সুযোগই নেই। গ্রেপ্তার হওয়া এইসব বাংলাদেশিকে মুক্ত করার বিষয়ে আইনগত সহায়তা দিতে আমিরাতে কাজ করছেন ইলোরা আফরিন নামে এক বাংলাদেশি আইনজীবী। তিনি জানান, সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের পক্ষে আপিল করতে আর মাত্র 2 দিন সময় রয়েছে। সরকারের কাছ থেকে আমার আবদার থাকবে যে যথাযথ কর্তৃপক্ষ যেন অবশ্যই এখানে ফরেন মিনিস্ট্রি হোক, আমাদের মাননীয় অ্যাডভাইজার, ওনারা যদি এখানে ডিপ্লোম্যাটিক কানেকশনটা ইউজ করে যদি এটার একটা নেগোসিয়েশন আসতে পারে, আমার মনে হয় অনেক ইজি হবে সবার জন্য। এবং যারা এতদিন ধরে আজ প্রায় 1 মাস ধরে জেলে কাস্টাডিতে, এরা জানে না কোথায় কি করবে, কিভাবে করবে। তো সবকিছু মিলে আমার মনে হয় যে হাই টাইম যে এই জায়গা থেকে সরকারি ইন্টারভেনশনটা দরকার। বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। দেশটিতে বসবাসরত প্রবাসীরা বলেছেন, দণ্ডপ্রাপ্তদের বিষয়টি নিয়ে আইনি লড়াই না করে কূটনীতিকভাবে সমাধানের চেষ্টা চালানো উচিত। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।
চাকরি জাতীয়করণের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছেন কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ারের কর্মীরা। দীর্ঘ ১৩ বছরে ১ টাকাও বেতন না বাড়ায় ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, চাকরি জাতীয়করণ না হলে আন্দোলন চলমান থাকবে। অবিলম্বে দাবি পূরণের আহ্বান জানিয়েছেন তারা। স্বাস্থ্যসেবাকে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে কমিউনিটি ক্লিনিক। ২০১১ সাল থেকে গোটা দেশের ১৪,০০০ কমিউনিটি ক্লিনিক অন্তত ১৯ ধরনের সেবা এবং ২৭ ধরনের ওষুধ বিনামূল্যে সরবরাহ করছে গ্রামীণ জনসাধারণকে। যেসব কমিউনিটি ক্লিনিকে কাজ করছেন ১৪,০০০ স্বাস্থ্যকর্মী। ২০১১ সাল থেকে কর্মরত কর্মীরা বেতন পান সর্বসাকুল্যে ১৬,৭০০ টাকা। গত ১৩ বছরে বেতন বৃদ্ধি তো হয়নি, উল্টো ২ মাস ধরে বেতনই আটকে আছে। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মঙ্গলবার সকালে বিক্ষোভ করেন তারা। মেধার তালিকার ভিত্তিতে আমাদের চাকরি নিয়োগ হয়। নিয়োগ হওয়ার পর থেকে গত সরকার আমাদেরকে বারবার চাকরি রাজস্বকরণের জন্য আশ্বস্ত করেন, কিন্তু আশ্বস্ত করার পরেও তারপরে তারা বাস্তবায়ন করে নাই। ১৩ বছর আমরা এক বেতনে পাচ্ছি এবং সেই বেতনটা আবার কমায়ও দিছে। সে সময় তারা বলেন, অবিলম্বে চাকরি জাতীয়করণ করতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করতে আসছি, কেন আমাদের দাবি আমাদেরকে দেবে না? এটা আমাদের অধিকার। ২০১৭ সালে যে হাইকোর্টের আমাদের রাজস্বের পক্ষে রায় দিয়েছিল এবং এই রায় অপেক্ষা করে যারা অন্যায়ভাবে ট্রাস্ট আইন চালু করেছিল আজ অবধি আমাদেরকে কৃতদাস বানিয়ে রেখেছে, এটা থেকে আমরা মুক্তি চাই। গোটা দেশ থেকে জড়ো হয়ে এসব স্বাস্থ্যকর্মীর দাবি বিগত সরকার ইচ্ছাকৃত স্বাস্থ্যকর্মীদের বঞ্চিত করেছে। দাবি আদায়ে স্বাস্থ্য উপদেষ্টার সুদৃষ্টি কামনা করেছেন আন্দোলনকারীরা। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। নানা সংকটে আমদানি কমে গেছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে। এ কারণে কমেছে রাজস্ব আয়ও। ব্যবসায়ীরা বলছেন, আগের করা এলসিতে পাথর আমদানি হলেও বর্তমানে মিলছে না নতুন এলসি। বন্দর আগের অবস্থায় ফিরিয়ে আনতে ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি তাদের। মনিরুল ইসলামের ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট। ভুটান থেকে পণ্য আমদানির একমাত্র স্থলপথ পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। একসময় এ বন্দরের ইয়ার্ড জুড়ে শ্রমিকদের কর্মব্যস্ততা থাকলেও বর্তমানে নেই সেই চেরচেনা কর্মযজ্ঞ। আমদানিকারকরা বলছেন, গত ১ বছর ধরে ডলারের মূল্য বৃদ্ধি সহ নানা সংকটে ভুটান থেকে পাথর আমদানি কমে গেছে। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ী সহ বন্দর সংশ্লিষ্ট শ্রমিকরা। আগের করা এলসিতে পাথর আমদানি হলেও বর্তমানে মিলছে না নতুন এলসি। বন্দরটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি ব্যবসায়ীদের। বন্দরে প্রথম সমস্যা হচ্ছে ডলার সংকট। ডলারের জন্য আমরা পর্যাপ্ত এলসি করতে পারতেছি না। গত বছরের তুলনায় এই বছরের লক্ষ্যমাত্রা যা ছিল, গভর্নমেন্টের যে টার্গেট ছিল ট্যাক্স আদায়ের, তার কম হওয়ার মূল কারণ হয়ে দাঁড়াইছে যে বাংলাদেশের ডলার। কারণ ডলারের কারণে মানুষ এলসি করতে পারতেছে না, গভর্নমেন্টের রাজস্বও দিতে পারতেছে না। অন্তর্বর্তী সরকার যেন এদিক বন্দরের দিকে একটু নজর রাখে, যেন বন্দরের কার্যক্রম সুন্দরভাবে চলে। কর্তৃপক্ষ বলছে, বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকলেও আমদানি কম হচ্ছে, এ কারণে কমেছে রাজস্ব আয়। ডলারের ক্রাইসিস ছিল বা হঠাৎ করে ডলারের দাম বেড়ে যায়, এ কারণে অনেক ব্যবসায়ী এলসি করতে নিরুৎসাহিত ছিল। এর বাইরেও এই অর্থবছরের শুরুতেই 2 মাস ভুটানি কোনো ট্রাক আমদানি হয়নি। এই সমস্ত কারণেই গত 23-24 অর্থবছরে আগের অর্থবছরের তুলনায় কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে। কাস্টম কর্তৃপক্ষের তথ্য মতে 2023-24 অর্থবছরে এই বন্দরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল 92 কোটি 63 লাখ টাকা, আর আয় হয়েছে 73 কোটি 69 লাখ টাকা। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। টানা ভারী বৃষ্টিতে ডুবে গেছে বন্দরনগরী চট্টগ্রাম। ঘর থেকে বের হয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় ক্ষতির মুখে ব্যবসায়ীরা। আগামী 2 দিন টানা বৃষ্টিপাতের শঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়া অফিস। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। ভোর থেকে মুষলধারে বৃষ্টি, এরপর তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রাম। কোথাও হাঁটু সমান পানি, আবার কোথাও কোমর সমান পানিতে তলিয়ে গেছে। এতে ঘর থেকে বের হয়ে বিপাকে পড়েন সাধারণ মানুষ। সড়কে পানি উঠায় নষ্ট হচ্ছে যানবাহনের বিভিন্ন ইঞ্জিন, এতে ক্ষতির মুখে চালকরা। এদিকে শুধু সড়ক নয়, পানি উঠে গেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে, নষ্ট হয়ে যাচ্ছে জিনিসপত্র, এতে ক্ষতির মুখে তারা। পানির জন্য মানুষ চলাফেরা করতে আসে না, ব্যবসা বাণিজ্য হচ্ছে না, রিক্সা চালাতে পারিনি, পাচ্ছি না তো। বেশি খারাপ এরকম অবস্থা হবে, এটা কল্পনার বাইরে ভাই। পানি অনেক ভাই, এখানে এটুকু পানি, এটা মনে হয় পানি।
আবহাওয়া অফিস বলছে সকাল 6টা থেকে 12টা পর্যন্ত 65 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী 2 দিন আরও বৃষ্টিপাত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন তারা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ফেনীর পরশুরামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন স্থানে ভেঙে অন্তত 70টি গ্রাম প্লাবিত হয়েছে। লোকালয়ে ঢুকছে পানি, তলিয়ে গেছে রাস্তাঘাট। পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে বানভাসী মানুষ। একই দশা নোয়াখালীতেও। টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে সাগরের লঘুচাপের কারণে উপকূলীয় জেলা পটুয়াখালীতে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। ফেনীর পরশুরামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন স্থান ভেঙে অন্তত 70টি গ্রাম প্লাবিত হয়েছে। টানা বৃষ্টিতে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে মুহুরী নদীর পানি। এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। তলিয়ে গেছে পরশুরাম ও ফুলগাজী উপজেলার অধিকাংশ রাস্তাঘাট। পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন বানভাসী মানুষ। এ নিয়ে চলতি বর্ষা মৌসুমে 1.5 মাসের ব্যবধানে তৃতীয় দফায় বন্যার কবলে নদী তীরবর্তী বাসিন্দারা। দ্রুতগতিতে ছুটছে পানি। অতিবর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পাহাড়ি গোগালীছড়া গাজীপুর দাখিল মাদ্রাসা এলাকার একটি সড়ক ভেঙে লোকালয়ে ঢুকেছে পানি। এতে অন্তত 4টি গ্রাম প্লাবিত হয়েছে। গত কয়েকদিন ধরে চলা বৃষ্টিতে নোয়াখালী শহরের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে গেছে পানি। এছাড়া বন্যার পানিতে তলিয়ে গেছে সদর, কবিরহাট, কোম্পানিগঞ্জ, হাতিয়া, বেগমগঞ্জ, সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল। চাঁদপুরের ফরিদগঞ্জে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। পানির তোরে ভেসে গেছে মাছের খামার। খাগড়াছড়িতে টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সাগরের লঘুচাপের কারণে উপকূলীয় জেলা পটুয়াখালীতে ব্যাপক বৃষ্টিপাত হয়। পৌর শহরের জুবলি স্কুল রোড, মহিলা কলেজ রোড, পুরাতন হাসপাতাল রোড ও মুনসেফ পাড়াসহ শহরের অধিকাংশ সড়ক পানিতে নিমজ্জিত। ওমর ফারুক, সময় সংবাদ। অবৈধ বোর্ড মিটিংয়ের মাধ্যমে সময় টিভির বর্তমান ব্যবস্থাপনা পরিচালককে অপসারণের চেষ্টার প্রতিবাদে সকালে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। তাদের দাবি, সময় টিভির সম্প্রচার বন্ধের ঘোষণায় হুমকির মুখে পড়েছে তাদের রুটি-রুজির উৎস। দ্রুত প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, বিশেষ একটি শ্রেণীর পক্ষপাতমূলক মনোভাবে সময় টিভির জনপ্রিয়তাকে বাধাগ্রস্ত করতে এ ষড়যন্ত্র চলছে। গত 10 আগস্ট গুলশানে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের এক সভায় সময় টিভির বর্তমান এমডিকে অব্যাহতির ঘোষণা দেওয়া হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে বর্তমান ব্যবস্থাপনা পরিচালক 14 আগস্ট আদালতে রিট আবেদন করেন, যার শুনানি আগামী 22 আগস্ট হওয়ার কথা। এর মধ্যেই সোমবার অন্য পক্ষের করা রিটের শুনানি শেষে 7 দিনের জন্য সময় টিভির সম্প্রচার বন্ধ রাখার আদেশ দেন, যার প্রেক্ষিতে সোমবার রাত 11:59 সম্প্রচার বন্ধ হয়ে যায় দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল সময় টিভির। অন্যায্যভাবে বন্ধ হয়েছে সময় টিভির সম্প্রচার, এমন দাবিতে মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন কর্মীরা। অবিলম্বে সব ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানান তারা। প্রচারটা যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমাদের বর্তমান এমডি যিনি প্রথম থেকে আজকে এই পর্যন্ত সময় টিভিকে দাঁড় করিয়েছেন, স্যাটেলাইট থেকে আমাদেরকে কেন বন্ধ করে দেওয়া হলো আমরা সেটার জানতে চাই। যখন আমাদের সাংবাদিকরা মাঠে ঘাটে কাজ করছে, ঠিক সেই সময়ে সময়ের টুটি চেপে ধরা কোনো অবস্থাতেই আমরা মেনে নিতে পারি না। এতগুলো মানুষ 900 এমপ্লয়ি প্লাস সময় টিভিতে এখানে কাজ করতেছি আমরা, সো এই একটা মানুষের কথা কারো চিন্তা করলো না, এটা বন্ধ করে দিল, এটা তো হতে পারে না। প্রায় 900 কর্মীর পরিবারের আয়ের প্রধান উৎস সময় টিভির সম্প্রচার দ্রুত চালুর দাবি জানান কর্মীরা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলনের প্রথম দিনে হঠাৎ উপস্থিত হয়ে দলীয় নেতাকর্মীদের চমকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। বলেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন হবে ভালো ও খারাপের মধ্যে যুদ্ধ। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
যুক্তরাষ্ট্রের শিকাগোতে চলছে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন। সোমবার প্রথম দিনে অনেকটা আচমকা উপস্থিত হন আসন্ন নির্বাচনে দলের প্রেসিডেন্ট প্রার্থী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। প্রথম রাতেই তার অনানুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান, বলেন ন্যায় অন্যায়ের নির্বাচনী যুদ্ধে মার্কিন জনগণেরই বিজয় হবে। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপস্থিতি ছিল আবেগঘন। মঞ্চে উপস্থিত হয়ে তাকে বার কয়েক চোখ মুছতে দেখা গেছে। বয়সজনিত বিতর্কের মধ্যে বাইডেন নির্বাচনে তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়ে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নাম প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এরপর ডেমোক্র্যাট দলের শীর্ষ নেতারা একাট্টা হন কামালার পক্ষে। বাইডেন বলেন কামালাকে বেছে নেয়া তার রাজনৈতিক জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত। এছাড়া ট্রাম্পের নানা সমালোচনাও করেন বাইডেন। মার্কিন ইতিহাসে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2016 সালে প্রথম নারী প্রার্থী হিলারি ক্লিন্টন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো একজন নারীকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে নিজের সমর্থন জোরালোভাবে তুলে ধরেন তিনি। কামালার পক্ষে যেমন সমর্থন পুনর্ব্যক্ত করেছেন, তেমনি ট্রাম্পের সমালোচনায়ও ছিলেন মুখর। হিলারি বলেন মার্কিন জনগণের দুর্ভাগ্য, একজন ফৌজদারি অপরাধী প্রেসিডেন্ট নির্বাচন করছেন। জাতীয় সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার কামালা হ্যারিসের হাতে তুলে দেওয়া হবে ডেমোক্রেটিক দলের আনুষ্ঠানিক টিকিট। এদিকে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ সহ কয়েকটি প্রতিষ্ঠানের জরিপে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন কামালা হ্যারিস। রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে কামালা অন্তত 4 পয়েন্ট এগিয়ে আছেন। জরিপে অংশগ্রহণকারীদের 49% সমর্থন কামালার দিকে, আর ট্রাম্প পেয়েছেন 45% সমর্থন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষা আর হবে না, আগে নেওয়া বিষয়গুলোর ভিত্তিতেই হবে ফলাফল, শিক্ষার্থীদের দাবির মুখে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। সাবেক মন্ত্রী দীপু মনির 4 ও উপমন্ত্রী জয় 5 দিনের রিমান্ডে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সচল হলেই শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে শেখ হাসিনা। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়।